ফিরে এলাম বিরতির পর। রাজস্থানের চুরুতে বুধবার ভেঙে পড়া বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমানে ছিলেন দুই পাইলট। দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার একদিন পর এবার প্রকাশ্যে এলো তাদের পরিচয়। বায়ুসেনার তরফে জানানো হয়েছে নিহত দুই পাইলটের নাম লোকেন্দ্র সিং সিন্ধু এবং ঋষি রাজ সিং। বছর ৪৪-এর অভিজ্ঞ স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র হরিয়ানার রোহেতকের বাসিন্দা। তিনিই বিমানটি চালাচ্ছিলেন। সহ পাইলট হিসেবে ছিলেন বায়ুসেনার তরুণ লেফটেন্যান্ট ঋষি। ২৩ বছরের ঋষি রাজস্থানেরই পালির বাসিন্দা। বুধবার দুপুরে প্রশিক্ষণের সময় চুরু জেলার রতনগড় শহরের অদূরে ভানুদা গ্রামের মাঠে দুই আসনের যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা দুই পাইলটের, তবে দুর্ঘটনায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলেই বায়ুসেনা সূত্রে খবর। বাহিনীর তরফে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত মার্চ মাসে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল, তবে ওই বিমানের পাইলট কোনোমতে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। এরপর এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়ে দুই আসন বিশিষ্ট একটি জাগুয়ার। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই সঙ্গে মাস তিনেকের মাথায় ফের ভেঙে পড়ল আরও একটি জাগুয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেয় মাস্কের এই সংস্থা। ভারতের জাতীয় মহাকাশ নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস অথরাইজেশন অ্যান্ড প্রমোশন সেন্টার এর ছাড়পত্র পেয়ে গিয়েছে স্টারলিংক। তবে পরিষেবা চালু করার জন্য সরকারি দপ্তরের ছাড়পত্র এবং অনুমোদনের প্রয়োজন হবে। ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। ৮ই জুলাই থেকে ৫ বছরের এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতের নিয়ামক সংস্থা জানিয়েছে স্টারলিংক জেন 1 ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে মাস্কের সংস্থা। তবে ৫ বছরের আগে স্টারলিংক জেন 1 বন্ধ হয়ে গেলে ছাড়পত্র ও মেয়াদ তখনই ফুরিয়ে যাবে। স্টারলিংক জেন 1 হল পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে ঘুরতে থাকা অনেকগুলি কৃত্রিম উপগ্রহের সমষ্টি। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে এর মধ্যে ৪,৪০৮টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সবগুলি পৃথিবী থেকে ৫৪০ থেকে ৫৭০ কিলোমিটার দূরত্বের মধ্যে। এগুলির মাধ্যমে ভারতে ৬০০ জিবি প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে। স্টারলিংকের ওয়েবসাইটে তথ্য বলছে, লো আর্থ অরবিটে অবস্থিত ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিতে থাকে এই সংস্থা। পৃথিবী পৃষ্ঠের থেকে ১৬০ থেকে ২০০০ কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে লো আর্থ অরবিট বলা হয়ে থাকে। নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়। ২০২২ সাল থেকে ভারতীয় বাজারে বাণিজ্যিকভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা। জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই দুই সংস্থা আগেই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এবার স্টারলিংককেও ছাড়পত্র দিল ভারতের মহাকাশ নিয়ামক সংস্থা। সম্প্রতি রিলায়েন্সের জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে একটি চুক্তিও করেছে স্টারলিংক। তবে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম পেতে এখনও অপেক্ষা করতে হবে মাস্কের সংস্থাকে। সূত্রের খবর, এ ধরনের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন সরকারি দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। সেই ছাড়পত্র পাওয়ার পরেই ভারতে পরিষেবা চালু করতে পারবে তারা। মাস্কের সংস্থা স্পেসএক্সই স্টারলিংক পরিষেবা দেয় বিশ্বজুড়ে। এই পরিষেবায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে থাকে। যেহেতু এটি কোনো ফাইবার কেবলের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে সেই পরিষেবা পৌঁছতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলেই দাবি সংস্থার। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি ওয়াশিংটন আলোচনার আবহেই আরও ৬টি দেশকে শুল্ক চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ইরাক, আলজেরিয়া এবং লিবিয়ার পণ্যের উপর ৩০%, ব্রুনেই এবং মলডোভার উপর ২৫% এবং ফিলিপাইন্স থেকে আমদানি করা পণ্যে ২০% শুল্ক চাপানো হতে পারে, মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে। বুধবারই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক স্থগিত রাখার ৯০ দিনের সময়সীমা। যদিও মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বুধবার স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরেই বর্ধিত শুল্ক কার্যকর হয়নি। তিনি বলেছেন, নতুন হারে শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন থেকেই শুল্ক হার এবং চুক্তি চূড়ান্ত করবেন। সেই প্রক্রিয়া মেনেই বিভিন্ন দেশে পর্যায়ক্রমে শুল্কের হার জানিয়ে চিঠি পাঠাচ্ছেন ট্রাম্প। এপ্রিলে তিনি সব দেশের পণ্যের ওপর ১০% শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন। নতুন ব্যবস্থায় তার পরিবর্তন হয়েছে।
ট্রাম্পের নতুন ঘোষণায় শুল্ক কমেছে কাজাখস্তান, লাওস, মায়ানমার, তিউনিসিয়া, সার্বিয়া, কম্বোডিয়া এবং বসনিয়ার। কাজাখস্তানের ওপর শুল্ক 27% থেকে কমিয়ে 25% হয়েছে, লাওসের 48% থেকে কমে হয়েছে 40%, মায়ানমারের ক্ষেত্রে 44% থেকে কমিয়ে 40% করা হয়েছে। এই রকমইভাবে তিউনিসিয়ার 28% থেকে কমে হয়েছে 25%, সার্বিয়ার 37% থেকে কমে 32%, কম্বোডিয়ায় 49% থেকে কমে 36% এবং বসনিয়ার 35% থেকে কমে 30% হয়েছে। ট্রাম্প সোমবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর 10% বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন। রাশিয়া, চীন, ব্রাজিলের পাশাপাশি ভারতও ব্রিক্স জোটের সদস্য। ওয়াশিংটনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি সেরে ফেলা চীন ছাড় পেলেও ভারতের ক্ষেত্রে কি হবে তা এখনো অনিশ্চিত। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালিক ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে প্রশ্ন করেছিলেন বাংলাতে। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তুলেছিলেন, এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন, আর তারপরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট জানালেন তার বক্তব্য। মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালিক ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গেই তিনি পাল্টা প্রশ্ন তোলেন, এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন, আর তারপর থেকেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি জানালেন, সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগ মানুষই বাংলা বোঝেন না, তাই তার এই মন্তব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো একটা বাক্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি 42 বছর মূলত বাংলায় কাজ করেছি। ওই স্বীকারোক্তিতে অভিনেতা দাবি করেছেন, সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিত্র পরিচালক, শিল্পী বা অন্যান্যরা সকলেই প্রথম থেকে ইংরাজিতে কথা বলছিলেন। এর মধ্যেই কলকাতার এক সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না, তাই তিনি ওই কথা বলেছিলেন। উক্ত সাংবাদিক সম্পর্কেও লিখেছেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট লেখেন, বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত স্নেহের পাত্রে। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হই আমি ওকে বলি বাংলায় কেন প্রশ্ন করছেন। কিন্তু তারপর থেকে যেভাবে কলকাতা সহ গোটা বাংলায় তিনি কটাক্ষের শিকার হচ্ছেন, তাতে কষ্ট পাচ্ছেন বলেই জানান অভিনেতা। তিনি লিখেছেন, অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনো পাচ্ছি, কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরাজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ নিজেদের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। বাংলা ভাষা নিয়ে নিজের আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। প্রসেনজিৎ লিখেছেন, বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বৃষ্টি কমলেও এখনো মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। বৃহস্পতিবার সকালেও রোদের দেখা পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের আরও 7টি জেলায়। বৃষ্টি কমলেও এখনও মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। বৃহস্পতিবার সকালেও রোদের দেখা মেলেনি। আলিপুর জানিয়েছে, কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের আরও 7 জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। বৃহস্পতিবারও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া সপ্তাহভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও।
আগামী সোমবার ২ পরগনায় ফের ভারী বৃষ্টি হতে পারে। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও গত ২৪ ঘন্টায় সেরকম ভারী বৃষ্টি হয়নি। দার্জিলিংয়ে ২৩.২ মিলিমিটার, কালিম্পংয়ে ৩১ মিলিমিটার এবং কোচবিহারে ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হয়েছে। তবে আলিপুর জানিয়েছে রবিবার ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। ওই দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।